আচ্ছা, একটা বিশাল পুরনো লাইব্রেরির কথা কল্পনা করুন। শত শত তাক, হাজার হাজার বই, অগণিত কাগজপত্র ছড়িয়ে রয়েছে চারদিকে। কোথাও কোনো বই খোলা অবস্থায় পড়ে আছে, কোথাও অর্ধেক লেখা একটি চিঠি, কোথাও অসমাপ্ত নকশা, কোথাও বা গুরুত্বপূর্ণ নথি ধুলোর নিচে চাপা পড়ে রয়েছে। ঘরটি ভরা মূল্যবান জিনিসে, কিন্তু তবুও সেখানে এক ধরনের অদৃশ্য বিশৃঙ্খলা ছড়িয়ে আছে। কারণ সমস্যাটি জিনিসের পরিমাণে নয়, সমস্যাটি হলো কিছুই তার নির্দিষ্ট জায়গায় নেই। অদ্ভুতভাবে মানুষের মনও অনেক সময় ঠিক এমন একটি লাইব্রেরিতেই পরিণত হয়। একটি অসমাপ্ত কাজ, একটি উত্তর না দেওয়ার বার্তা, আগামী সপ্তাহের একটি দায়িত্ব, বহুদিন ধরে স্থগিত থাকা একটা সিদ্ধান্ত, হঠাৎ মনে পড়ে যাওয়া কোনো পরিকল্পনা, সব কিছু একসঙ্গে মনের দরজায় কড়া নাড়তে থাকে। প্রতিটি চিন্তা যেন বলে, আমাকে ভুলে যেও না। প্রতিটি অসমাপ্ত কাজ যেন অদৃশ্যভাবে কিছু মানসিক শক্তি ধরে রাখে। বাইরে থেকে জীবন স্বাভাবিক দেখায়, কিন্তু ভেতরে যেন অসংখ্য খোলা ফাইল একসঙ্গে টেবিলের ওপর ছড়িয়ে রয়েছে। মন বিশ্রাম নিতে চায় কিন্তু পারে না। মন মনোযোগ দিতে চায়, কিন্তু বারবার অন্য কিছু মনে পড়ে যায়। কারণ মানুষের মস্তিষ্ক কাজ সম্পূর্ণ করার জন্য তৈরি, কাজ সংরক্ষণ করার জন্য নয়। আর যখন মনের ভেতরে জমে থাকা অসমাপ্ত বিষয়গুলো একে অপরের সঙ্গে মিশে যেতে শুরু করে, তখন ক্লান্তি শুধু কাজের কারণে আসে না, ক্লান্তি আসে সব কিছু একসঙ্গে মনে রাখার চেষ্টায়। স্বাগতম মাইন্ড সামারি বাই স্বর্ণালীতে। আমাদের জীবনের সবচেয়ে বড় ক্লান্তি অনেক সময় কাজের পরিমাণ থেকে আসে না, আসে অসমাপ্ত কাজের ভিড় থেকে। একটি উত্তর না দেওয়া মেসেজ, কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, আগামী সপ্তাহের দায়িত্ব, বহুদিন ধরে শুরু না করা কোনো পরিকল্পনা, সব কিছুই যেন একসঙ্গে মনের ভেতরে জায়গা দখল করে রাখে। ফলে কাজ না করলেও মন ব্যস্ত হয়ে থাকে, আর বিশ্রাম নেওয়ার চেষ্টা করলেও ভেতরে এক অদৃশ্য চাপ কাজ করতে থাকে। ডেভিড অ্যালেন তার বই গেটিং থিংস ডান এ দেখিয়েছেন যে মানুষের প্রকৃত সমস্যা সময়ের অভাব নয়, সমস্যা হলো অগোছালো মানসিক বোঝা। আমরা আমাদের মস্তিষ্ককে চিন্তা করার জন্য ব্যবহার করার বদলে চিন্তা জমিয়ে রাখার গুদাম ঘরে পরিণত করে ফেলেছি। আর সেখান থেকেই জন্ম নেয় চাপ, বিভ্রান্তি এবং মনোযোগের ঘাটতি। এই বই শুধু কাজ সম্পূর্ণ করার কৌশল নয়, এটি একটি পরিষ্কার মনের দর্শন। কিভাবে প্রতিটি দায়িত্ব, পরিকল্পনা এবং ধারণাকে সঠিক জায়গায় রেখে মনের ভেতরে স্বচ্ছতা তৈরি করা যায়, এবং কিভাবে ব্যস্ততার মাঝেও মানসিক শান্তি ধরে রাখা যায়, সেই পথই দেখিয়েছেন ডেভিড অ্যালেন। কারণ প্রকৃত উৎপাদনশীলতা মানে আরও বেশি কাজ করা নয়। প্রকৃত উৎপাদনশীলতা হলো এমন একটি মন তৈরি করা যা অপ্রয়োজনীয় ভারমুক্ত হয়ে সম্পূর্ণ মনোযোগ নিয়ে গুরুত্বপূর্ণ কাজের দিকে এগিয়ে যেতে পারে। পার্ট 1, না পাঠানোর চিঠির শহর। একটি অদ্ভুত শহরের কথা কল্পনা করুন তো একবার। শহরটির মাঝখানে দাঁড়িয়ে আছে একটি বিশাল পোস্ট অফিস। প্রতিদিন সেখানে অসংখ্য চিঠি এসে পৌঁছায়। কিছু চিঠিতে লেখা থাকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা, কিছুতে আগামী দিনের পরিকল্পনা, কিছুতে অসমাপ্ত প্রতিশ্রুতি, কিছুতে এমন কাজের কথা যা একদিন করা হবে বলে ভেবে রাখা হয়েছে। প্রথম দিকে সব কিছু স্বাভাবিক ছিল। চিঠি আসতো, সেগুলো গন্তব্যে পৌঁছে যেত, আর নতুন চিঠির জন্য জায়গা তৈরি হতো। কিন্তু এক সময় অদ্ভুত কিছু ঘটতে শুরু করলো। চিঠিগুলো আসতে থাকলো, কিন্তু পাঠানো বন্ধ হয়ে গেল।
টেবিলের ওপর খাম জমতে লাগলো। তাকের পর তাক ভরে উঠল। করিডরগুলো সংকীর্ণ হয়ে এলো। নতুন চিঠি আসার জায়গা থাকলেও পুরনোগুলো কোথাও যাচ্ছিল না। আর ধীরে ধীরে পুরো পোস্ট অফিসটি এমন এক জায়গায় পরিণত হলো যেখানে কাজের চেয়ে জমে থাকা কাজের স্মৃতি বেশি জায়গা দখল করে রয়েছে। ডেভিড অ্যালেনের মতে অধিকাংশ মানুষের মন অনেকটা এমনই একটি ডাকঘর বা পোস্ট অফিসের মতো। প্রতিদিন অসংখ্য চিন্তা সেখানে এসে পৌঁছায়। কোনো বন্ধুকে ফোন করার কথা, আগামী সপ্তাহের একটি দায়িত্ব, একটি নতুন ব্যবসার ধারণা, বাড়ির কোনো প্রয়োজনীয় কাজ, পড়ে শেষ করতে হবে এমন একটি বই, উত্তর দিতে হবে এমন একটি মেসেজ। প্রতিটি বিষয় যেন একটি করে খাম। সমস্যাটা চিন্তার সংখ্যায় নয়, সমস্যাটা হলো আমরা সেগুলোকে মনের ভেতরেই আটকে রাখি। ফলে তারা কখনো পুরোপুরি হারিয়েও যায় না, আবার সম্পূর্ণরূপে সমাধানও হয় না। তারা শুধু ভেতরে ভেতরে অপেক্ষা করতে থাকে। একজন সুরকারের কর্মশালার কথা ভাবুন, যেখানে শত শত অসমাপ্ত সুরের খাতা ছড়িয়ে রয়েছে চারিদিকে। কোনো সুরের প্রথম কয়েকটি লাইন লেখা হয়েছে, কোনোটি অর্ধেক, কোনোটি শুধু একটি ধারণা হয়ে পড়ে রয়েছে। প্রতিটি সুর যেন তাকে ডেকে বলছে, আমাকে শেষ করো। কিন্তু যখন সব কণ্ঠ একসঙ্গে শোনা যায়, তখন কোনো সুরই স্পষ্ট থাকে না। মানুষের মনটাও অনেকটা তেমনই। একটি কাজ একা থাকলে সেটি সহজ মনে হয়, কিন্তু যখন 10টি, 20টি, 50টি অসমাপ্ত বিষয় একসঙ্গে মনোযোগ দাবি করতে শুরু করে, তখন মন ক্লান্ত হয়ে পড়ে। কারণ তাকে শুধু কাজ করতে হচ্ছে না, তাকে প্রতিটি অসমাপ্ত বিষয়কেও মনে রাখতে হচ্ছে। বইয়ের শুরুতেই ডেভিড অ্যালেন একটি গুরুত্বপূর্ণ সত্যের দিকে নিয়ে যান। তিনি বলেন, অধিকাংশ মানুষ কাজের কারণে নয়, কাজকে মনে রাখার কারণে ক্লান্ত হয়। দিনের শেষে অনেকেই বলে, আজ তেমন কিছু করিনি, তবুও খুব ক্লান্ত লাগছে। এই ক্লান্তি সবসময় শারীরিক নয়, এটি সেই মানসিক শক্তির ক্ষয় যা ঘটে যখন মস্তিষ্ককে একসঙ্গে অসংখ্য খোলা প্রান্ত ধরে রাখতে হয়। প্রতিটি অসমাপ্ত কাজ যেন মনের জামার একটি অদৃশ্য সুতোর মতো। একটি সুতো টানছে অফিসের কাজ, আরেকটি টানছে ব্যক্তিগত দায়িত্ব, আরেকটি ভবিষ্যতের পরিকল্পনা। বাইরে থেকে সব কিছু স্বাভাবিক দেখালেও ভেতরে ভেতরে মানুষ যেন শত দিকে টানা একটি কাপড়ের মতো অনুভব করতে শুরু করে। একটি পুরনো থিয়েটারের কথা কল্পনা করুন তো একবার, যেখানে শতাধিক অভিনেতা পর্দার আড়ালে দাঁড়িয়ে রয়েছে। প্রত্যেকেরই মঞ্চে ওঠার পালা আছে, কিন্তু পরিচালক কাউকে নির্দেশ দিচ্ছেন না। ফলে সবাই অপেক্ষা করছে, সবাই প্রস্তুত, সবাই উপস্থিত, কিন্তু কেউ অভিনয় করছে না। এই অপেক্ষার ভিড় ধীরে ধীরে বিশৃঙ্খলায় পরিণত হয়। মানুষের মনেও অনেক সময় এমনই ঘটে। অসংখ্য সিদ্ধান্ত, পরিকল্পনা এবং কাজ একই সঙ্গে উপস্থিত থাকে, কিন্তু তাদের জন্য কোনো নির্দিষ্ট ব্যবস্থা না থাকায় তারা শুধু মানসিক জায়গা দখল করে রাখে। ডেভিড অ্যালেন এখানে এমন একটি উপলব্ধি দেন যা পুরো বইটির ভিত্তি। রাইটার বলেন, মানুষের মস্তিষ্ক কোনো সংরক্ষণাগার নয়, এটি ধারণা তৈরি করার জন্য অসাধারণ, সমস্যার সমাধান করার জন্যও অসাধারণ, নতুন কিছু কল্পনা করার জন্যও অসাধারণ। কিন্তু এটিকে যদি সব কিছু ধরে রাখার দায়িত্ব দেওয়া হয়, তাহলে এটি ধীরে ধীরে তার সবচেয়ে মূল্যবান শক্তি, স্বচ্ছতা, হারিয়ে ফেলতে শুরু করে। কারণ একটি মন যখন সারাক্ষণ মনে রাখার চেষ্টা করে, তখন সে গভীরভাবে চিন্তা করতে পারে না। একজন ঘড়ি মেরামতকারীর টেবিলের ওপর যদি শত শত ক্ষুদ্র যন্ত্রাংশ একসঙ্গে ছড়িয়ে রাখা হয়, তাহলে তিনি কোনো একটি ঘড়ির ওপর
সম্পূর্ণ মনোযোগ দিতে পারবেন না। তিনি বারবার অন্য অংশগুলোর দিকে তাকাবেন, কিছু হারিয়ে গেছে কিনা ভাববেন, কিছু ভুলে গেছেন কিনা তা নিয়ে উদ্বিগ্ন হবেন। আর এই উদ্বেগই তার কাজের গতি কমিয়ে দেবে। মানুষের মনও ঠিক একই নিয়মে চলে। যখন তার ভেতরে অসংখ্য অসমাপ্ত বিষয় ঘুরতে থাকে, তখন সে কোনো একটি কাজের প্রতি সম্পূর্ণ উপস্থিত থাকতে পারে না। এবং এখানেই গেটিং থিংস ডানের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা লুকিয়ে রয়েছে। জীবনের সমস্যা সবসময় কাজের সংখ্যায় নয়, সমস্যা হলো সেই কাজগুলো মনের ভেতরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। অসমাপ্ত কাজগুলো শুধু সময় নেয় না, তারা মনোযোগও গ্রহণ করে নেয়। তারা শুধু ক্যালেন্ডার দখল করে না, তারা মানসিক স্থানও দখল করে। আর যতক্ষণ পর্যন্ত প্রতিটি চিন্তা, প্রতিটি দায়িত্ব এবং প্রতিটি প্রতিশ্রুতির জন্য একটি নির্ভরযোগ্য জায়গা তৈরি না হয়, ততক্ষণ মন বারবার সেই না পাঠানো চিঠিগুলোর কাছে ফিরে যাবে। কারণ মন ভুলে যেতে চায় না, কিন্তু সে সারা জীবন সব কিছু বহন করতেও চায় না। আর ডেভিড অ্যালেনের পুরো বইটি শুরু হয় ঠিক এই উপলব্ধি থেকেই। স্বচ্ছ মন জন্মায় তখন যখন মানুষের মনের ভেতর জমে থাকা চিঠিগুলোকে অবশেষে তাদের সঠিক গন্তব্যে পাঠাতে শেখে। পার্ট 2, মনের বাইরে একটি বিশ্বস্ত ঠিকানা। প্রাচীন সময়ে কিছু নাবিক সমুদ্রযাত্রার সময় একটি অদ্ভুত অভ্যাস অনুসরণ করতেন। যখনই তারা কোনো গুরুত্বপূর্ণ স্থান, বিপজ্জনক প্রবাল, প্রাচীর কিংবা নিরাপদ পথ খুঁজে পেতেন, তখন সেটি শুধু মনে রাখার চেষ্টা করতেন না, তারা মানচিত্রে চিহ্নিত করতেন। কারণ তারা জানতেন স্মৃতি কখনো সমুদ্রের চেয়ে শক্তিশালী নয়। ঢেউ বদলাবে, আবহাওয়া বদলাবে, সময় বদলাবে, আর শুধু মনের ওপর ভরসা করলে একদিন পথ হারিয়ে যাওয়ার সম্ভাবনাও থাকবে। রাইটারের মতে আধুনিক মানুষের সবচেয়ে বড় ভুলগুলোর একটি হলো সে নিজের মস্তিষ্ককে মানচিত্রের বদলে গুদামঘর হিসেবে ব্যবহার করে। একটি ধারণা এলো, মনে রেখে দিল। একটি কাজ করতে হবে, মনে রেখে দিল। কাউকে ফোন কল করতে হবে, সেটিও মনে রেখে দিল। কোনো পরিকল্পনা হয়তো করতে হবে, সেটাও মনে রেখে দিল। ফলাফল কি হলো? মস্তিষ্ক ধীরে ধীরে এমন এক জায়গায় পরিণত হলো যেখানে চিন্তার চেয়ে চিন্তার ভার বেশি জমা হতে থাকে। এই কারণেই গেটিং থিংস ডানের প্রথম বড় নীতি হলো মনের ভেতরে কিছু আটকে রাখা যাবে না। শুনতে এটি খুব সাধারণ একটি কথা মনে হতে পারে, কিন্তু ডেভিড অ্যালেন বলেছেন মানুষের মানসিক স্বচ্ছতা শুরু এখান থেকেই। কারণ কোনো কাজ, কোনো ধারণা বা কোনো প্রতিশ্রুতি যতক্ষণ শুধু মাথার ভেতরে থাকে, ততক্ষণ সেটি বারবার মনোযোগের দাবি করবে। যেন একটি দরজার সামনে দাঁড়িয়ে থাকা অতিথি যে বারবার কড়া নেড়ে মনে করিয়ে দিচ্ছে আমি এখনো আছি। একজন চলচ্চিত্র পরিচালক শুটিং চলাকালীন তার মাথায় শত শত ভাবনা আসে, নতুন দৃশ্যের ধারণা, সংলাপের পরিবর্তন, ক্যামেরার অবস্থান, ভবিষ্যতের পরিকল্পনা। যদি তিনি প্রতিটি বিষয় শুধু মনে রাখার চেষ্টা করতেন, তাহলে খুব দ্রুত মূল কাজের উপর থেকে তার মনোযোগ সরে যাবে। তাই তিনি একটি নোটবুক ব্যবহার করেন। চিন্তাটি মাথা থেকে বেরিয়ে কাগজে চলে যায়, আর ঠিক সেই মুহূর্তেই তার মন আবার বর্তমান দৃশ্যের দিকে ফিরে আসতে পারে। রাইটার এই প্রক্রিয়াটিকে শুধু একটি কৌশল হিসেবে দেখেন না, তিনি এটিকে মানসিক স্বাধীনতার প্রথম ধাপ হিসেবে দেখেন। কারণ যখন কোনো চিন্তা একটি নির্ভরযোগ্য ব্যবস্থার মধ্যে রাখা হয়, তখন মস্তিষ্ককে আর সেটি পাহারা দিতে হয় না। কিন্তু এখানেই বইটি থেমে যায় না। কারণ শুধু চিন্তা ধরে রাখলেই হবে না, তাকে পরিষ্কারও করতে হবে। একটি বিশাল
কর্মশালার কথা ভাবুন, যেখানে প্রতিদিন নতুন নতুন বাক্স এসে জমা হচ্ছে। কোনো বাক্সে যন্ত্রাংশ রয়েছে, কোনো বাক্সে কাপড়, কোনো বাক্সে বই বা কোনো বাক্সে ভঙ্গুর কাজ। যদি সব বাক্স শুধু জমা করা হয়, তাহলে একসময় কর্মশালাটি আবার বিশৃঙ্খল হয়ে যাবে। তাই প্রতিটি বাক্স খুলে দেখতে হবে এটি আসলে কি, এর সঙ্গে কি করতে হবে এবং এটি কোথায় রাখা উচিত। ডেভিড অ্যালেন মানুষের চিন্তার ক্ষেত্রেও এই একই কাজ করতে বলেন। প্রতিটি নতুন বিষয়ের সামনে দাঁড়িয়ে একটি প্রশ্ন করতে হবে, এটি কি কোনো পদক্ষেপ দাবি করছে? যদি না করে, তাহলে সেটিকে সংরক্ষণ করা যায়, হয়তো বাদ দেওয়া যায়। আর যদি করে, তাহলে পরবর্তী পদক্ষেপটি কি হবে সেটি স্পষ্ট করতে হবে। বইটির এই অংশে একটি অসাধারণ ধারণা আসে। মানুষ প্রায়ই বড় প্রকল্পে আটকে যায় না, সে আটকে যায় কারণ পরবর্তী ছোট পদক্ষেপটি স্পষ্ট নয়। একজন মানুষ হয়তো বলে, আমাকে নতুন ব্যবসা শুরু করতে হবে। আরেকজন বলে, আমাকে বই লিখতে হবে। কেউ বলে, আমাকে বাড়ি বদলাতে হবে। কিন্তু এগুলো কোনো কাজ নয়, এগুলো ফলাফল। মস্তিষ্ক ফলাফল নিয়ে কাজ করতে পারে না, মস্তিষ্ক কাজ করতে পারে পরবর্তী দৃশ্যমান পদক্ষেপ নিয়ে। একজন ভাস্কর যখন একটি মূর্তি তৈরি করেন, তিনি একসঙ্গে পুরো মূর্তি গড়েন না। তিনি জানেন এখন কোন অংশে ছেনি বসবে, তারপর কোন অংশে। তার মন বর্তমান আঘাতটির ওপর কাজ করছে। রাইটারের মতে, উৎপাদনশীলতার অনেক সমস্যার মূল কারণ মানুষ জানে না তার পরের পদক্ষেপটি কী। ফলে কাজটি একটি কুয়াশার মতো অস্পষ্ট হয়ে থাকে, আর এই অস্পষ্ট জিনিসকে মস্তিষ্ক স্বাভাবিকভাবেই এড়িয়ে যেতে চায়। এই কারণেই বইটি আমাদের শেখায়, যত বড়ই স্বপ্ন হোক, যত জটিলই কাজ হোক, সেটিকে এমন একটি পর্যায়ে নামিয়ে আনতে হবে যেখানে পরবর্তী পদক্ষেপটি স্পষ্ট দেখা যায়। একটি ফোন কল, একটি ইমেল, একটি নোট, একটি সিদ্ধান্ত, একটি ছোট্ট শুরু। কারণ স্বচ্ছতা জন্ম দেয় গতি, আর অস্পষ্টতা জন্ম দেয় বিলম্ব। এবং এখানেই গেটিং থিংস ডান এর দ্বিতীয় বড় শিক্ষা লুকিয়ে রয়েছে। মানুষের জীবন জটিল হয়ে যায় একসঙ্গে ভাবার কারণে, কিন্তু অগ্রগতি শুরু হয় তখন যখন প্রতিটি বিষয়কে তার প্রকৃত রূপে দেখা যায় এবং তার জন্য একটি নির্দিষ্ট স্থান ও পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা যায়। আর ডেভিড অ্যালেনের ভাষায়, প্রকৃত উৎপাদনশীলতা মানে আরও বেশি কাজ করা নয়। প্রকৃত উৎপাদনশীলতা হলো এমন একটি ব্যবস্থা তৈরি করা যেখানে মনকে আর সব কিছু মনে রাখার দায়িত্ব পালন করতে হয় না। পার্ট 3, স্থির জলের মন। একজন তলোয়ার নির্মাতার কর্মশালার কথা কল্পনা করুন একবার। প্রতিদিন তিনি আগুন, ধাতু এবং হাতুড়ির সঙ্গে কাজ করেন, কিন্তু তার দক্ষতার আসল রহস্য শক্তিতে নয়, রয়েছে শৃঙ্খলায়। কারণ যদি তার কর্মশালার প্রতিটি সরঞ্জাম প্রতিদিন নিখুঁত করে খুঁজতে হয়, যদি প্রতিটি যন্ত্র এলোমেলোভাবে ছড়িয়ে থাকে, তাহলে সবচেয়ে দক্ষ কারিগরও তার সেরা কাজটি করতে পারবে না। তার শক্তি নষ্ট হবে সৃষ্টিতে নয়, বিশৃঙ্খলার সঙ্গে লড়াই করতে করতে। রাইটার মনে করেন, অধিকাংশ মানুষ ঠিক এই যুদ্ধটাই প্রতিদিন লড়ছে। তারা জীবনের গুরুত্বপূর্ণ কাজের সঙ্গে লড়ছে না, তারা লড়ছে অগোছালো প্রতিশ্রুতি, অসমাপ্ত সিদ্ধান্ত এবং জমে থাকা মানসিক শব্দের সঙ্গে। আর সবচেয়ে বড় সমস্যা হলো, অনেকেই এই যুদ্ধকে স্বাভাবিক বলে মনে করে নিয়েছে। তারা বিশ্বাস করতে শুরু করেছে যে সারাক্ষণ ব্যস্ত থাকা মানেই দায়িত্বশীল হওয়া, সারাক্ষণ চাপের মধ্যে থাকা মানেই গুরুত্বপূর্ণ হওয়া, আর মনের ভেতরে অবিরাম দৌড়ঝাঁপ চলতেই থাকবে। কিন্তু গেটিং থিংস ডানের শেষ অংশে এসে
ডেভিড অ্যালেন একটি সম্পূর্ণ ভিন্ন ছবি দেখান। তিনি এমন একটি মানসিক অবস্থার কথা বলেন যাকে তিনি নাম দিয়েছেন মাইন্ড লাইক ওয়াটার। একটি শান্ত নদীর কথা ভাবুন। কেউ যদি তার উপর একটি ছোট্ট পাথর ছুঁড়ে দেয়, সে ঠিক যতটুকু প্রতিক্রিয়া প্রয়োজন ততটুকুই দেয়, না তার কম না তার বেশি। ঢেউ তৈরি হয়, তারপর আবার জল স্থির হয়ে যায়। আর যদি একটি বড় পাথর পড়ে, তখনও তার প্রতিক্রিয়া পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়। মানুষের মনও ঠিক এমনই হওয়ার কথা ছিল, কিন্তু বাস্তবের অনেক মানুষের মন একটি শান্ত নদী নয়, বরং এমন একটি কক্ষে পরিণত হয়েছে যেখানে শত শত অ্যালার্ম একসঙ্গে বাজছে। একটি অসমাপ্ত ইমেল, একটি বাকি থাকা বিল, একটি অপূর্ণ লক্ষ্য, একটি স্থগিত সিদ্ধান্ত, একটি পুরনো প্রতিশ্রুতি। প্রতিটি বিষয় যেন আলাদা অ্যালার্ম হয়ে সারাক্ষণ মনোযোগ দাবি করে চলেছে। ফলে মানুষ কাজের সময়ও পুরোপুরি কাজের মধ্যে থাকে না, বিশ্রামের সময়ও পুরোপুরি বিশ্রামে থাকে না, পরিবারের সঙ্গে থেকেও সারাক্ষণ অন্য কিছু ভাবতে থাকে। ছুটিতে গিয়েও মানসিকভাবে অফিসকে ছাড়তে পারে না। রাইটারের মতে এটি কোনো সময় ব্যবস্থাপনার সমস্যা নয়, এটি একটি মন ব্যবস্থাপনার সমস্যা। এবং এখানেই গেটিং থিংস ডানের শেষ শক্তি প্রকাশ পায়। যখন প্রতিটি চিন্তাকে ধরা হয়, যখন প্রতিটি বিষয়কে পরিষ্কার করা হয়, যখন প্রতিটি দায়িত্ব তার সঠিক জায়গায় রাখা হয়, যখন নিয়মিতভাবে পুরো ব্যবস্থাটি পর্যালোচনা করা হয়, তখন ধীরে ধীরে মানুষের মন এমন এক অবস্থায় পৌঁছায় যেখানে তাকে সারাক্ষণ পাহারাদারের কাজ করতে হয় না। তখন মন অবশেষে তার প্রকৃত কাজ করতে পারে, ভাবতে পারে, সৃষ্টি করতে পারে, মনোযোগ দিতে পারে, উপস্থিত থাকতে পারে। কিন্তু বইটির শেষ শিক্ষা আরও গভীর। রাইটার দেখান জীবনের সবচেয়ে বড় ক্ষতি সবসময় ভুল সিদ্ধান্ত থেকে আসে না। অনেক সময় ক্ষতি আসে সেই সিদ্ধান্তগুলো থেকে যেগুলো কখনো স্পষ্ট করা হয়নি, সেই স্বপ্নগুলো থেকে যেগুলো শুধু চিন্তা হয়েই রয়ে গেছে, সেই পরিকল্পনাগুলো থেকে যেগুলো কখনো পরবর্তী পদক্ষেপে রূপ নেয়নি। কারণ পৃথিবীতে অসংখ্য মানুষ রয়েছে যাদের কাছে চমৎকার ধারণা রয়েছে, অসাধারণ পরিকল্পনা আছে, বড় বড় স্বপ্ন আছে, কিন্তু তাদের জীবন বদলায় না। কারণ ধারণা বাস্তবতাকে বদলায় না, বাস্তবতাকে বদলায় সংঘটিত কর্ম। একটি স্থপতির টেবিলে রাখা নকশা কখনোই বাড়ি তৈরি করে না। একটি সুরকারের মাথায় থাকা সুর কখনো গান হয়ে ওঠে না। একটি ব্যবসায় পরিকল্পনা কখনো প্রতিষ্ঠান হয়ে ওঠে না, যতক্ষণ না তারা চিন্তার জগৎ ছেড়ে কর্মের জগতে প্রবেশ করে। আর এখানেই এই বইয়ের সবচেয়ে কঠিন এবং অস্বস্তিকর সত্যটি লুকিয়ে রয়েছে। অনেক মানুষ সময়ের অভাবে পিছিয়ে নেই, তারা পিছিয়ে রয়েছে কারণ তাদের মন সারাক্ষণ অতীতের অসমাপ্ত বিষয় এবং ভবিষ্যতের অস্পষ্ট প্রতিশ্রুতির মধ্যে আটকে আছে। তারা ব্যস্ত কিন্তু অগ্রসর নয়, তারা ক্লান্ত কিন্তু ফলপ্রসূ নয়, তারা সারাদিন নড়াচড়া করছে কিন্তু খুব কম দূরত্বই অতিক্রম করছে। রাইটারের মতে পুরো বইটি শেষ পর্যন্ত একটি প্রশ্নের সামনে এনে দাঁড় করায়, জীবনের কতটা শক্তি সত্যিকারের গুরুত্বপূর্ণ কাজের জন্য ব্যবহার হচ্ছে, আর ঠিক কতটা শক্তি খরচ হয়ে যাচ্ছে শুধু সব কিছু মনে রাখার চেষ্টায়। কারণ দিনের শেষে মানুষের মূল্যবান সম্পদ সময় নয়, শক্তিও নয়, সবচেয়ে মূল্যবান সম্পদ হলো তার মনোযোগ। আর যে মানুষ নিজের মনোযোগকে বিশৃঙ্খলার হাত থেকে উদ্ধার করতে পারে,
সে শুধু আরও বেশি কাজই সম্পূর্ণ করে না, সে আরও স্পষ্টভাবে চিন্তা করে, আরও গভীরভাবে বাঁচতে শেখে, আরও সচেতনভাবে সিদ্ধান্ত গ্রহণ করে এবং ধীরে ধীরে এমন জীবনের দিকে এগিয়ে যায় যেখানে তার মন আর অসমাপ্ত চিঠির গুদাম নয়, বরং হয়ে ওঠে একটি পরিষ্কার আকাশ, যেখানে প্রতিটি চিন্তা তার সঠিক সময়ে আসে, কাজ সম্পূর্ণ করে এবং শান্তভাবে বিদায় গ্রহণ করে। কারণ শেষ পর্যন্ত উৎপাদনশীলতার আসল প্রশ্ন হলো না আর কত কাজ করা বাকি, আসল প্রশ্ন হলো মনের ভেতরে এখনো কত বিশৃঙ্খলা বাস করে আছে। আর যতক্ষণ সেই বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ নেওয়ার ক্ষমতা রাখে, আর ততক্ষণই মানুষ নিজের জীবনকে পুরোপুরি নিয়ন্ত্রণ করছে না। চারপাশে জমে থাকা অসমাপ্ত বিষয়গুলির প্রতিক্রিয়া জানিয়ে যাচ্ছে। আর হয়তো স্বাধীনতার সবচেয়ে শক্তিশালী রূপ হলো যখন মন অবশেষে এতটাই পরিষ্কার হয়ে যায় যে জীবন প্রথমবারের মতো সত্যিই নিজের হাতে ফিরে আসে। আজকের ভিডিওটি শেষ করার পর একটি কাগজ নিন এবং মাথার ভেতরে ঘুরতে থাকা সব অসমাপ্ত কাজ, পরিকল্পনা ও চিন্তাগুলো লিখে ফেলুন। গেটিং থিংস ডান আমাদের শেখায় ব্যস্ত থাকা আর প্রোডাক্টিভ হওয়া এক জিনিস নয়। যখন প্রতিটি কাজ তার সঠিক জায়গায় থাকে, তখন মনও তার সেরা অবস্থায় কাজ করতে পারে। আমি স্বর্ণালী, আপনি দেখছেন মাইন্ড সামারি বাই স্বর্ণালী। এমন আরও গভীর, শান্ত এবং জীবন উন্নয়নমূলক বইয়ের সারাংশ পেতে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আবারও দেখা হবে প্রোডাক্টিভিটির নতুন কোনো একটি অধ্যায়ে।